ডাইজেস্টের জন্য ব্যবহৃত হয়, কার্বোহাইড্রেটটাকে পরিপাক করে। এটা দিয়ে তুমি লিপিড ডাইজেস্ট করতে পারবে না। আবার মনে করো প্রোটিয়েস, এই এনজাইমটা প্রোটিনটাকে ভাঙে, এটা দিয়ে তুমি কার্বোহাইড্রেট বা লিপিড ভাঙতে পারবে না। বুঝতে পেরেছো? নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নির্দিষ্ট পদার্থের উপর কাজ করে। বুঝতে পেরেছো কথাটা না পারোনি? বুঝছি স্যার। ঠিক আছে, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট পদার্থের উপর কাজ করে। এটা ছিল 6 নাম্বার বৈশিষ্ট্য। গত ক্লাসে আমি 5 নাম্বার লিখিয়েছিলাম, এখন লিখলাম 6 নাম্বার। এবার লেখো 7। আমরা এনজাইমের বৈশিষ্ট্য লিখছি, তার নাম্বার 7। আচ্ছা দেখো, আমরা অনেক সময় এরকম লিখি না, যে মনে করো এ প্লাস বি বিক্রিয়া করে, খেয়াল করো, তারপরে আমরা মনে করো উৎপাদন করি এবি নামক পদার্থ। এখন আমি যদি এইখানে 2AB দেই, তাহলে স্বাভাবিকভাবে এইখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এটাকে বলা হয় বিক্রিয়ার ইকুয়ালাইজেশন বা সমতা বিধান, ঠিক না? কেমিস্ট্রিতে আমরা এটা স্ট্রিক্টলি ফলো করি, যে যে কয়টা পরমাণু অংশগ্রহণ করবে, আবার ওই পাশে প্রোডাক্টের মধ্যে যেন সেই কয়টা পরমাণু খুঁজে পাওয়া যায়, কম বা বেশি যেন না হয়। লাইনে থাকো। হ্যালো, সরি, হ্যালো। তো যেটা বলছিলাম, এইটাকে বলা হয় বিক্রিয়ার সমতা বিধান করা বা ইকুয়ালাইজেশন। এনজাইম এই বিক্রিয়ার সমতা বিধান হচ্ছে কি না হচ্ছে এটার উপরে কোনো ভ্রুক্ষেপ করবে না। সমতা বিধান করা অথবা সমতা ভঙ্গ করা, এটা করার মতো ক্ষমতা এনজাইমের নাই। সমতায়ন করা অথবা সমতা নষ্ট করা, দুইটার কোনোটা করার ক্ষমতা এনজাইমের নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছো না পারোনি? স্যার আবার একটু বলেন। কোন একটা বিক্রিয়ার সময়, এই যে এটাকে বিক্রিয়ার সমতা বিধান করা বলে, এটা কি জানো না জানো না? হ্যাঁ স্যার, এটা তো কেমিস্ট্রিতে আছে। আছে, তাহলে এটা তো একটা সিম্পল কথা। এই সমতা বিধানের উপরে এনজাইমের কোনো প্রভাব নাই। তুমি একটা বিক্রিয়া লিখলে এরকম a প্লাস 2b ইকুয়াল টু লিখলা 2ab। এখন এখানে তো সমতা বিধান হয় নাই, যতক্ষণ এখানে 2 না দিবা সমতায়ন তো হবে না। তুমি এখানে একটা এনজাইম দিলা, সে কাজ করলো, এই এনজাইমের ক্ষমতা নাই এই সমতায়নটা করে দেবে। সমতা বিধান হচ্ছে নাকি হচ্ছে না সেটার দিকে দৃষ্টিপাত করার ক্ষমতা এনজাইমের নাই। কথাটা বুঝতে পারছো না পারো নাই? বিক্রিয়ার গতি ত্বরান্বিত, বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে পারবে, কিন্তু বিক্রিয়ার সমতা বিধানের উপরে সে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে এই বৈশিষ্ট্য লেখো, নাম্বার 7 লেখো। এনজাইম বিক্রিয়ার গতি ত্বরান্বিত করলেও, এনজাইম বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে পারলেও সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। এনজাইম বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে পারলেও সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। সমতা বিধানটাকে সাম্যাবস্থা বলে। এনজাইম বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে পারলেও সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। এনজাইম বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে পারলেও সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। লিখতে পারছো? এনজাইম বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে পারলেও সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। এবার পরের বৈশিষ্ট্য, 6 নম্বর বৈশিষ্ট্য একটু বলবেন? 6 নম্বর বৈশিষ্ট্য বলেছি, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট পদার্থের উপর কাজ করে। রেকর্ড করছি, পরে রেকর্ড দিলে শুনে নিতে পারবা। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট পদার্থের উপর কাজ করে। আর এখন বলেছি এনজাইম বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতে পারে, কিন্তু বিক্রিয়ার সমতা বিধান ভঙ্গ বা আনয়ন করতে পারে না। সমতা বা সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এবার লেখো 8 নাম্বার।
লেখো মৃত জীব কোষে কোনো এনজাইম তৈরি হয় না। মৃত জীব কোষে এনজাইম তৈরি হয় শুধুমাত্র জীবিত জীবকোষে। মৃত জীবকোষে কোনো এনজাইম তৈরি হয় না। 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 লিখছো? স্যার। পরের বৈশিষ্ট্য লেখো অতি বেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। আল্ট্রাভায়োলেট রে যেটাকে বলে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। অতি বেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। অতি বেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। লিখছ? জি স্যার। পরের বৈশিষ্ট্য লেখো, কয় নাম্বার হবে? 10 নাম্বার। 10 নাম্বার। হ্যাঁ, লেখো 50 ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপ প্রয়োগ করলে অধিকাংশ এনজাইম নষ্ট হয়ে যায়। 50 ডিগ্রি সেলসিয়াস এর উপর তাপ প্রয়োগ করলে অধিকাংশ এনজাইম নষ্ট হয়ে যায়। 50 ডিগ্রি সেলসিয়াস এর উপর তাপ প্রয়োগ করলে অধিকাংশ এনজাইম নষ্ট হয়ে যায়। পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এর উপর তাপ প্রয়োগ করলে অধিকাংশ এনজাইম নষ্ট হয়ে যায়। লিখছো? জি স্যার। ঠিক আছে, একটু লাইনে থাক। পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এর উপর তাপ প্রয়োগ করলে অধিকাংশ এনজাইম নষ্ট হয়ে যায়। লিখছো? জি স্যার। জি ঠিক স্যার। আছে, এবার আমরা লিখব এনজাইমের সাধারণ গঠন। এনজাইম কিভাবে তৈরি হয় তার একটা সাধারণ গঠন বলবো। লেখো এনজাইমের সাধারণ গঠন। আচ্ছা, এবার আমি একটু কিছু কথা বলবো, তারপর আমি নোটটা তোমাদের দিচ্ছি, সেটা শোনো। এনজাইম কিন্তু ওই দুই প্রকার হতে পারে, গঠনের উপর ভিত্তি করে এনজাইম দুই প্রকার হতে পারে। আমি একটু বলে নেই, তারপর আমি নোটে যাচ্ছি। গঠনের উপর ভিত্তি করে এনজাইম দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সরল এনজাইম, আর একটা হচ্ছে যৌগিক এনজাইম। খেয়াল করো, যৌগিক এনজাইম। সরলটাকে তুমি বিশুদ্ধ এনজাইমও বলতে পারো, অর্থাৎ এমন একটা এনজাইম যার ভিতরে শুধুই অ্যামাইনো অ্যাসিড আছে, আর কিছুই নাই। কারণ আমি কিন্তু তোমাদের বলেছি যে এনজাইম মানেই কিন্তু সে একটা প্রোটিন। সেজন্য অনেক সময় একটা কথা বলা যায় যে সকল এনজাইম অবশ্যই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন কিন্তু এনজাইম নয়। কথাটা বুঝতে পারছো কিনা? সকল এনজাইম অবশ্যই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন কিন্তু এনজাইম নয়। এই কথাটার মানে কি? মানে হচ্ছে, যেমন আমি একটা জিনিস বলি, তুমি আমি, যেমন তোমরা যারা এখানে ক্লাস করতেছো তারা সবাই তো মানুষ, তাই না? সবাই মানুষ, এবং সবাই কিন্তু তোমরা শিক্ষার্থী বা স্টুডেন্ট, কারণ তোমরা একটা ক্লাসে সবাই পড়ালেখা করো বা একটা বিষয় নিয়ে সবাই লেখাপড়া করো, তাই তোমরা সবাই প্রথমত মানুষ, দ্বিতীয়ত তোমরা হচ্ছে স্টুডেন্ট। কিন্তু একজন রিক্সাওয়ালা, সেও তো মানুষ, কিন্তু সে কি স্টুডেন্ট? সে স্টুডেন্ট না, স্টুডেন্ট নয়। তাহলে আমি যদি বলি সকল স্টুডেন্টই মানুষ, কিন্তু সকল মানুষ কিন্তু স্টুডেন্ট নয়, এই কথা বলতে পারি নাকি পারি না? জি স্যার। অবশ্যই যত স্টুডেন্ট তারা সবাই অবশ্যই মানুষ, কিন্তু সব মানুষ কি স্টুডেন্ট? কেউ স্টুডেন্ট,
কেউ টিচার, কেউ ডাক্তার, কেউ রিক্সাওয়ালা, বিভিন্ন ধরনের মানুষ, কিন্তু অল দে আর হিউম্যান বিং। তাহলে সব পেশাজীবীরাই মানুষ, কিন্তু সব মানুষই তো একই রকমের পেশাজীবী নয়, একই রকমের নয়। সেইভাবে বলতে পারি যত এনজাইম আছে তারা সবাই অবশ্যই প্রোটিন, কিন্তু প্রোটিন হলেই যে সে এনজাইম হবে তা তো নয়। যে প্রোটিন নির্দিষ্টভাবে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে পারবে সেই প্রোটিনকে আমরা বলবো এনজাইম, কিন্তু আদার্স যারা প্রোটিন তারা তো এনজাইম না। যে মানুষ নির্দিষ্টভাবে লেখাপড়া করে তাকে আমরা স্টুডেন্ট বলতে পারবো, আদার্স তারা মানুষ কিন্তু তারা তো স্টুডেন্ট না। ব্যাপারটা এরকম। এই জন্য বলা যায় যে সকল এনজাইম অবশ্যই প্রোটিন, কিন্তু সব প্রোটিন কিন্তু এনজাইম নয়। আচ্ছা আসো, তাহলে বোঝা গেল যেটা এনজাইম সে অবশ্যই প্রোটিন। প্রোটিন মানে কি? অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে এমন যদি হয় যে এমন একটা এনজাইম যার ভিতরে শুধুই অ্যামাইনো অ্যাসিড আছে, তার মানে একটা সরল প্রোটিন, সে যদি এনজাইমের মতো আচরণ করে তাহলে সে হবে সরল এনজাইম। আবার একটা যৌগিক প্রোটিন, সে যদি এনজাইমের মতো আচরণ করে তাহলে সে হবে যৌগিক এনজাইম। বুঝাতে পারছি কথাটা না পারি নাই? জি স্যার। আমার এই শেষের কথাটা বোঝো নাই এমন কেউ থাকলে বলো, আমি আবার কথা বলি। একটা সরল প্রোটিন মানে কি? যার ভিতরে শুধু অ্যামাইনো অ্যাসিড আছে আর কিছু নাই। সরল প্রোটিনটাই যদি এনজাইম হিসেবে কাজ করে তাহলে সে সরল এনজাইম। আর যৌগিক প্রোটিন কোনটা? অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা প্রস্থেটিক গ্রুপ লাগানো আছে, তাহলে সে হবে যৌগিক প্রোটিন। এখন এই একটা যৌগিক প্রোটিন যদি আবার এনজাইমের মতো আচরণ করে তাহলে সে হবে যৌগিক এনজাইম। সমস্যা কি? কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এবার আসো এই যৌগিক এনজাইম নিয়ে আবার একটুখানি কথা বলতে হবে আমাকে। যৌগিক এনজাইম, এখন যৌগিক এনজাইমটা কি খেয়াল করো মন দিয়ে। যৌগিক এনজাইম মানে হচ্ছে তার মূল যে বডি সেটা শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর তার মধ্যে একটা লাগানো থাকবে প্রস্থেটিক গ্রুপ, পিজি মানে প্রস্থেটিক গ্রুপ। তার মানে এটা একটা যৌগিক প্রোটিন, সেটাই যদি এনজাইম হিসেবে আচরণ করে তাহলে সে হবে যৌগিক এনজাইম। যৌগিক এনজাইম মানেই তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছাড়া একটা প্রস্থেটিক গ্রুপ থাকবে। ঠিক আছে, থাকলো। এখন এই প্রস্থেটিক গ্রুপ সহ টোটাল এই যৌগিক এনজাইমটাকে অনেক সময় বলা হয়, যৌগিক এনজাইম তার প্রস্থেটিক গ্রুপ সহ সম্পূর্ণ অংশটাকে বলা হয় হলো এনজাইম। হলো এনজাইম অর্থাৎ এই প্রস্থেটিক গ্রুপ প্লাস এই অ্যামাইনো অ্যাসিড অংশ, এই টোটালটাকে একসাথে যৌগিক এনজাইম বলে বা হলো এনজাইম বলে। ঠিক আছে, এখন একটা হলো এনজাইমের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, আর এই উপরের যে অংশটা শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, ওটার আবার একটা আলাদা নাম আছে, ওটাকে বলা হয় অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম। তাহলে হলো এনজাইম আর যৌগিক এনজাইম একই জিনিস। একটা হলো এনজাইম বা যৌগিক এনজাইমের মধ্যে দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে প্রস্থেটিক গ্রুপ আর একটা অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যেটাকে বলা হয় অ্যাপো এনজাইম অংশ। তার মানে অ্যাপো এনজাইম প্লাস প্রস্থেটিক গ্রুপ ইকুয়াল টু হলো এনজাইম। বুঝছো না বুঝো নাই? জি স্যার। অ্যাপো এনজাইম মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি অংশটা, আর প্রস্থেটিক গ্রুপ ওর সাথে যদি একটা ধাতব বা অধাতব কোনো পদার্থ যুক্ত থাকে যাকে প্রস্থেটিক গ্রুপ বলে, এই দুইটাকে যদি যুক্ত করি তাহলে হলো এনজাইমটা তৈরি হবে। হলো এনজাইম ইকুয়াল টু প্রস্থেটিক গ্রুপ প্লাস অ্যাপো এনজাইম। বুঝাতে পারছি কিনা? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলবো। একটা হলো এনজাইম বা যৌগিক এনজাইম হচ্ছে এমন একটা এনজাইম যার ভেতরে একটা অংশ থাকে শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর একটা অংশ থাকে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ কাকে বলে? প্রস্থেটিক গ্রুপ শব্দের অর্থ হচ্ছে একটা অতিরিক্ত অংশ, যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি মূল একটা অংশ, তার সাথে একটা অতিরিক্ত অংশ যুক্ত আছে, এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। অতিরিক্ত অংশটা কি হতে পারে? একটা ক্যালসিয়াম হতে পারে, একটা সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, জিঙ্ক হতে পারে, আয়রন হতে পারে। এই অতিরিক্ত যে অংশ এটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। তার মানে এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, যেটাকে আমি সংক্ষেপে লিখছি পিজি। আর উপরের এই অংশটা শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা মূল অংশ বা বডি, এই মূল অংশটাকে বলবো আমরা অ্যাপো এনজাইম। আর অ্যাপো এনজাইমের সাথে যদি প্রস্থেটিক গ্রুপটা লাগিয়ে দেই তাহলেই হয়ে গেল যৌগিক এনজাইম বা হলো এনজাইম। দ্যাট মিন্স হলো এনজাইমের দুইটা অংশ, একটা অংশকে বলে প্রস্থেটিক গ্রুপ আর একটা অংশকে বলে অ্যাপো এনজাইম। যাহা হলো এনজাইম তাহাই যৌগিক এনজাইম। আমি বোঝাতে পারি নাই বোধহয় নাকি? স্যার বুঝছি জি স্যার। স্যার, বুঝছি। বুঝছো? ঠিক আছে, এবার আসো, এখন একটা হলো এনজাইম বা যৌগিক এনজাইম যাই বলো, তার ভিতরে এই যে প্রস্থেটিক গ্রুপটা দুই রকম হতে পারে। ধাতব হতে পারে, যেমন মনে করো আয়রন,
হ্যাঁ, প্রস্থেটিক গ্রুপটা দুই রকম হতে পারে, ধাতব কোনো পদার্থ হতে পারে, যেমন আয়রন, অথবা মনে করো কি বলা যায় নিকেল, হ্যাঁ, অথবা মনে করো জিঙ্ক, হ্যাঁ, নানা রকমের ধাতব বস্তু আছে, সেটা তো তোমরা জানো। হ্যাঁ, অথবা হতে পারে মনে করো অ্যালুমিনিয়াম, এগুলো সব ধাতব বস্তু, এর যে কোনোটা একটা আসতে পারে। অথবা প্রস্থেটিক গ্রুপ হতে পারে অধাতব কোনো পদার্থ। অধাতব কি হতে পারে? ক্যালসিয়াম হতে পারে, হ্যাঁ, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, তাই না? এগুলো সব হচ্ছে সোডিয়াম, কি বলা যায়, এগুলো সব হচ্ছে তোমার অধাতব পদার্থ। এখন যদি প্রস্থেটিক গ্রুপটা ধাতব কোনো পদার্থ হয়, আবারও বলছি, প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয়, হ্যাঁ, আয়রন অথবা কি বলা যায় নিকেল অথবা জিঙ্ক অথবা অ্যালুমিনিয়াম অথবা কপার অথবা সোডিয়াম, এগুলো যদি হয়, তাহলে সেই প্রস্থেটিক গ্রুপটাকে বলা হয় কোফ্যাক্টর। প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয় তবে তাকে বলে কোফ্যাক্টর, আর প্রস্থেটিক গ্রুপটা যদি অধাতব কোনো পদার্থ হয় তখন তাকে বলা হয় কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপ যদি অধাতব কোনো পদার্থ হয় তখন তাকে বলা হয় কোএনজাইম, আর প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয় তখন তাকে বলা হয় কোফ্যাক্টর। অনেক সময় কোফ্যাক্টরটাকে অ্যাক্টিভেটর বলে। তাহলে জানা গেল যে একটা যৌগিক এনজাইম বা হলো এনজাইমের মধ্যে একটা পার্ট থাকে অ্যাপোএনজাইম, আর একটা পার্ট থাকে কোফ্যাক্টর অথবা কোএনজাইম। যৌগিক এনজাইমের মধ্যে একটা অংশ থাকে শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যাকে বলে অ্যাপোএনজাইম, আর একটা অংশ থেকে প্রস্থেটিক গ্রুপ, সেই প্রস্থেটিক গ্রুপটা একটা কোফ্যাক্টরও হতে পারে, একটা কোএনজাইমও হতে পারে। যদি প্রস্থেটিক গ্রুপটা ধাতব কোনো বস্তু হয় তাহলে তাকে আমরা বলবো কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর, আর প্রস্থেটিক গ্রুপটা যদি অধাতব কোনো পদার্থ হয় তাহলে আমরা তাকে বলবো কোএনজাইম। আমি কি বুঝাতে পারছি না পারিনি? জি স্যার, বুঝছি। জি স্যার বুঝছি। এখন এই আমি যেটুকু বুঝাইছি সেটুকুর একটা নোট দেই, তারপর আবার আমি বুঝাবো, তারপর আবার নোট দিব। তাহলে যেটুকু বুঝাইছি সেটুকু নোট লিখতে থাকো। এবার লেখো এনজাইমের সাধারণ গঠন, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। স্যার, এই অ্যাপোএনজাইম আর কোফ্যাক্টর এদের স্বাভাবিকভাবে কোনো অর্থ কি দাঁড়ায়? এখন এগুলো তো বায়োলজিক্যাল টার্ম। এই পার্টটার নাম হচ্ছে অ্যাপোএনজাইম। এই পার্টটা যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বিভিন্ন যে কি বলা যায় নাম, ওটা তো বায়োলজিক্যাল নাম। এখন এটার নাম বায়োলজিক্যাল নাম আবার কিভাবে আর বলবো, এটা ওইটার নামই দেয়। যেমন বলতে পারো যে স্যার এটাকে প্রস্থেটিক গ্রুপ নাম দিলেন কেন, এটা সাধারণ নাম কি, এটাই তার সাধারণ নাম। বুঝতে পারছো? ওকে স্যার। আচ্ছা লেখো, এগুলো হচ্ছে কি বলা যায়, এগুলো পরিভাষা। এগুলো এই শব্দটা সিলেক্ট করেছেন বিজ্ঞানীরা, তার পেছনে তার পারিভাষিক অর্থ আছে। তাহলে তোমাকে তখন ওই ডিকশনারি খুঁজলে কেন এই শব্দটার উৎপত্তিগত কারণটা কি, তখন ওইটা পড়লে আবার তুমি বুঝতে পারবা যে কেন এই ধরনের নাম রাখা হলো। আচ্ছা, এবার আসো আমরা নোটে যাই। লেখো এনজাইমের সাধারণ গঠন, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো আণবিক গঠনের উপর ভিত্তি করে এনজাইম দুই প্রকার হতে পারে। আণবিক গঠনের উপর ভিত্তি করে এনজাইম দুই প্রকার হতে পারে, যথা রোমান 1 লেখো, আণবিক গঠনের উপর ভিত্তি করে এনজাইম দুই প্রকার হতে পারে, যথা রোমান 1 লেখো, সরল বা বিশুদ্ধ এনজাইম। সরল বা বিশুদ্ধ এনজাইম লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। সরল বা বিশুদ্ধ এনজাইম কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, যেই প্রকার এনজাইম শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যেই প্রকার এনজাইম শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল এনজাইম বা বিশুদ্ধ এনজাইম বলে। যেই প্রকার এনজাইম শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল এনজাইম বা বিশুদ্ধ এনজাইম বলে।
লেখো পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ ইত্যাদি সরল এনজাইমের উদাহরণ। পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ ইত্যাদি সরল এনজাইমের উদাহরণ। এবার লেখো নাম্বার 2, যৌগিক এনজাইম বা হলো এনজাইম। যৌগিক এনজাইম বা হলো এনজাইম। যৌগিক এনজাইম বা হলো এনজাইম লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। যেই প্রকার এনজাইমে অ্যামাইনো অ্যাসিডের সাথে নন প্রোটিন অর্থাৎ এটা প্রোটিন জাতীয় নয় আর কি, এরকম যেই প্রকার এনজাইমে অ্যামাইনো অ্যাসিডের সাথে নন প্রোটিন কোন প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে, যেই প্রকার এনজাইমে অ্যামাইনো অ্যাসিডের সাথে নন প্রোটিন কোন প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে, যেই প্রকার এনজাইমে অ্যামাইনো অ্যাসিডের সাথে নন প্রোটিন কোন প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে তাকে যৌগিক এনজাইম বা হলো এনজাইম বলে। যেই প্রকার এনজাইমে অ্যামাইনো অ্যাসিডের সাথে নন প্রোটিন কোন প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে তাকে যৌগিক এনজাইম বা হলো এনজাইম বলে। দাড়ি লিখছো সবাই? জি স্যার। দাড়ি সাথে লেখো হলো এনজাইম এর প্রস্থেটিক গ্রুপ ব্যতীত হলো এনজাইম এর প্রস্থেটিক গ্রুপ ব্যতীত অবশিষ্ট প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে। প্রস্থেটিক গ্রুপ বাদ দিলে বাকি যে প্রোটিন অংশটা তাকে অ্যাপো এনজাইম বলে। হলো এনজাইমের প্রস্থেটিক গ্রুপ ব্যতীত অবশিষ্ট প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে। হলো এনজাইম এর প্রস্থেটিক গ্রুপ ব্যতীত অবশিষ্ট প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে। হলো এনজাইম এর প্রস্থেটিক গ্রুপ ব্যতীত অবশিষ্ট প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে। লিখছ? জি স্যার। আচ্ছা, দাড়ি সাথে লেখো প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয়, প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয় তবে তাকে কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর বলে। প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয় তবে তাকে কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর বলে। এবং
প্রস্থেটিক গ্রুপ যদি অধাতব কোনো পদার্থ হয় এবং প্রস্থেটিক গ্রুপ যদি অধাতব কোনো পদার্থ হয় তবে তাকে কোএনজাইম বলে। প্রস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয় তবে তাকে কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর বলে, এবং প্রস্থেটিক গ্রুপ যদি অধাতব কোনো পদার্থ হয় তবে তাকে কোএনজাইম বলে। দাঁড়ি লিখছো সবাই? কথাটা লিখছো কিনা? জি স্যার। আচ্ছা, জি এবার একটা কথা বলবো শোনো। এই অংশটা তো অ্যাপোএনজাইম, মনে করো এটা একটা যৌগিক এনজাইম, তার মধ্যে এই অংশটুকুকে বলবো আমরা অ্যাপোএনজাইম আর এটাকে বলবো আমরা প্রস্থেটিক গ্রুপ। তাহলে প্রস্থেটিক গ্রুপটা কিন্তু এই অ্যাপোএনজাইমের সাথে কোনো একটা জায়গায় লাগানো থাকবে। প্রস্থেটিক গ্রুপ অ্যাপোএনজাইমের যে জায়গায় লাগানো থাকবে বা যুক্ত থাকবে ওই স্থানটাকে বলা হয় অ্যালোস্টেরিক সাইট। সেটা আমি এখন লিখবো। অ্যালোস্টেরিক সাইট বানানটা হচ্ছে এরকম, ALLOSTERIC, অ্যালোস্টেরিক সাইট। সাইট মানে স্থান। এখন এই কথাটা লেখো প্রস্থেটিক গ্রুপ অ্যাপোএনজাইমের সাথে যে স্থানে যুক্ত থাকে, প্রস্থেটিক গ্রুপ অ্যাপোএনজাইমের সাথে যে স্থানে যুক্ত থাকে, প্রস্থেটিক গ্রুপ অ্যাপোএনজাইমের সাথে যে স্থানে যুক্ত থাকে ওই স্থানকে অ্যালোস্টেরিক সাইট বলে। প্রস্থেটিক গ্রুপ অ্যাপোএনজাইমের সাথে যে স্থানে যুক্ত থাকে ওই স্থানকে অ্যালোস্টেরিক সাইট বলে। লিখছো? স্যার জি স্যার। না বলো। স্যার ক্যালসিয়াম তো ধাতব পদার্থ, কিন্তু আমি ভুলে এখানে লিখছি। না ক্যালসিয়াম ভুলে লিখছি। না সরি, ভুলে লিখছি। ক্যালসিয়াম তো ধাতব পদার্থ, হ্যাঁ আমি ভুলে লিখছি। সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো ধাতব পদার্থ, আমি ভুলে লিখছি। তাহলে আমরা কি লিখলাম? অ্যালোস্টেরিক সাইট কাকে বলে? তাহলে কি দাঁড়ালো? প্রস্থেটিক গ্রুপটা অ্যাপোএনজাইমের যে জায়গায় এসে লাগানো থাকে ওই জায়গাটাকে কি বলে? অ্যালোস্টেরিক সাইট বলে। অ্যালোস্ট্যাটিক সাইট। আচ্ছা ঠিক আছে, এবার একটা কথা মন দিয়ে শুনবা। ধরো এনজাইমটা আসলে কাজ করে কিভাবে, এটার কাজের কৌশলটা আমি একটু পরে বলবো, তারপরে এখন একটু বলি। ধরো এটা একটা পদার্থ বিক্রিয়া করবে আর কি, পদার্থটার নাম মনে করো এ। মনে করো এই পদার্থটা আণবিক গঠনটা এরকম। আরেকটা পদার্থ মনে করো বি, হ্যাঁ বি, সেই পদার্থটা দেখতে এরকম। মনে করো এই পদার্থটা বি। এখন এই দুইটা পদার্থ যদি জোড়া লাগতো তাহলে এমন একটা প্রোডাক্ট তৈরি হতো এ বি, এরকম। অর্থাৎ দেখো এখন এই বি এর এই শেপটা এর এই গ্যাপের মধ্যে ঢুকে গেছে, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এটা বি, বি এর এই জায়গাটা এরকমের এক্সটেন্ড করা, আর এর আবার এই জায়গাটা এরকমের ভিতরে একটা কার্ভ আছে, তার মানে এর এই জায়গাটার ভিতরে বিটা ঢুকে যাবে, তাহলে কিন্তু এবি নামক পদার্থটা তৈরি হবে। কিন্তু কথা হচ্ছে এ আর বি তো বিক্রিয়া করতে চাচ্ছিল না, তখন একটা এনজাইম এসে ওদের সাথে যুক্ত হয়েছে। মনে করো সেই এনজাইমটা হচ্ছে এটা হচ্ছে এনজাইম। এখন এই এনজাইম এসে কি করেছে, এর সাথেও লাগছে বি এর সাথেও লাগছে, লেগে ওদের আণবিক গুণাগুণ এমন ভাবে চেঞ্জ করে দিয়েছে যেন ওরা বিক্রিয়া করতে বাধ্য হয়। তার মানে এই অংশটুকু হচ্ছে এনজাইম। তুমি যদি শুধু এনজাইমটা খুলে বের করে নিয়ে আসো, এনজাইমটা দেখতে কিন্তু এরকম, ঠিক কিনা বলো? জি স্যার। এই এনজাইমটাকে ধরো আমি সরিয়ে নিয়ে আসলাম,
তাহলে এনজাইমটার এই জায়গাটা দেখতে এরকম না শেপটা? খেয়াল করেছো, এটা হচ্ছে এনজাইম। বিক্রিয়া শেষে এই এবি পদার্থটা তৈরি হবে ঠিকই, এনজাইমটা খুলে বের হয়ে আসবে, কিন্তু ওর এই যে আকৃতি বা ওর গঠন অথবা ওর ওজন একই রকম থাকবে, কোনো প্রকার চেঞ্জ হবে না। কিন্তু মনে করো আরেকটা পদার্থ দেখো, এ নামক আরেকটা পদার্থ আমি দেখাই। স্যার খাতাটা একটু উপরে উঠান। হ্যাঁ, এ নামক আরেকটা পদার্থ আমি দেখাচ্ছি। মনে করো এটা একটা পদার্থ এ, এটা একটা পদার্থ এ, এই পদার্থটাই হচ্ছে এ। আর একটা পদার্থ বি আমি দেখাই, এটা একটা পদার্থ বি। ঠিক খেয়াল করো, এই দুটো পদার্থ যদি জোড়া লাগে তাহলে এবি নামক যে পদার্থটা তৈরি হবে সেটা দেখতে হবে এরকম, ঠিক নাকি ঠিক না? জি স্যার। খেয়াল করছো কিনা? এইটা একটা পদার্থ, এটা একটা পদার্থ। এখন এই পদার্থটা মনে করো সি আর এই পদার্থটা মনে করো ডি। যে পদার্থ অংশগ্রহণ করে তাকে রিঅ্যাক্ট্যান্ট বা সাবস্ট্রেট বা রিঅ্যাক্ট্যান্ট বলে, বিক্রিয়ক পদার্থ। এখন খেয়াল করো, এ সেও একটা রিঅ্যাক্ট্যান্ট বা সাবস্ট্রেট, যেটাকে ধরো আমি এখানে যদি এটাকে মনে করো তুমি বললা কি বি, আর এ যদি চিন্তা করো তাহলে তাদের শেপটা তো ছিল এরকম, এদের দুজনের শেপ ছিল এরকম, বাট নিচের দুজনের শেপ কিন্তু অন্যরকম। সি আর ডি এর শেপ যা, এ আর বি এর শেপ কিন্তু সেরকম না, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এনজাইমটা, এই এনজাইমটা কিন্তু এ আর বি এর সাথে যুক্ত হতে পেরেছে, কারণ এনজাইমেরও আবার এমন একটা জায়গা থাকতে হবে সেই জায়গাটা যেন এ আর বি দুজনের সাথে যুক্ত হওয়ার জন্য উপযুক্ত হয়। এখন এই এনজাইমটা যদি তুমি এখানে আনো, ও কিন্তু এখানে সে লাগতে পারবে না, কারণ এই এনজাইমটা যদি এই সি আর ডি এর সাথে লাগাও তাহলে দেখবে এই গ্যাপ গুলো ফাঁকা থেকে যাবে। কারণ কি জানো, এনজাইমের যে জায়গাটা এসে এই সাবস্ট্রেটের সাথে যুক্ত হয় ওই জায়গাটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট এক এক এনজাইমের এক এক শেপ, এক এক আকৃতির। সাবস্ট্রেটেরও যেমন নির্দিষ্ট আণবিক গঠন আছে, অ্যাক্টিভ সাইটেরও নির্দিষ্ট আণবিক গঠন আছে। এই জন্যই যে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে মিশে যাবে, এই জায়গাটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট, আবার এই সাবস্ট্রেটেরও অ্যাক্টিভ সাইট। এনজাইমের অ্যাক্টিভ সাইট আর সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইট যদি ম্যাচ না করে তাহলে কিন্তু এনজাইম সাবস্ট্রেটের সাথে মিশতে পারবে না, কাজও হবে না। সেই জন্যই বলা হয় নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে মিশতে পারে। এই এনজাইমটার এই যে জায়গাটা, যে জায়গাটা দিয়ে সে আরেকটা সাবস্ট্রেটের সাথে মিশে ওদেরকে রিঅ্যাক্ট করতে বাধ্য করবে, সেই জায়গাটাকে বলে অ্যাক্টিভ সাইট। যেমন মনে করো এখানে যদি এমন একটা এনজাইম এনে লাগাই, এই এনজাইমটা শেপ যদি এরকম হয়, এরকম, এই এনজাইমটা এসে লাগতে পারবে, কোনো সমস্যা নাই। এই এনজাইমের অ্যাক্টিভ সাইট এটার সাথে একদম মিশতে পারবে না? জি স্যার। একদম মিশে যাবে। কিন্তু এইটাকে আইনে যদি মিশাতে চেষ্টা করে মিশতে পারবে না, তো ওর অ্যাক্টিভ সাইটের সাথে এই সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইটের সাথে ম্যাচ করে না। সেই জন্যই কিন্তু এই কথাটা বলা হয় যে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেট ছাড়া যুক্ত হতে পারে না, আর সাবস্ট্রেটের মধ্যে কোনো গুণগত পরিবর্তনও আনতে পারে না বিক্রিয়ার জন্য। তো যাই হোক, এখন আমি আরেকটা কথা লিখবো, ওই যে নোটটা লিখতেছো তার সাথে লেখো, লেখো প্রতিটি এনজাইমের একটি নির্দিষ্ট, স্যার এটা কি যৌগিক এনজাইমের সাথে লিখবো? হ্যাঁ, এখন যে মাত্র লিখতেছো তার সাথেই লেখো। হ্যাঁ, না, আলাদা একটা প্যারা করে লেখো, আলাদা একটা প্যারা করে লেখো। প্রতিটি এনজাইমের একটি নির্দিষ্ট অ্যাক্টিভ সাইট থাকে, আলাদা একটা প্যারা করে লেখো। প্রতিটি এনজাইমের একটি নির্দিষ্ট অ্যাক্টিভ সাইট থাকে যার সাহায্যে সে, প্রতিটি এনজাইমের একটি নির্দিষ্ট অ্যাক্টিভ সাইট থাকে যার সাহায্যে সে নির্দিষ্ট সাবস্ট্রেট এর অ্যাক্টিভ সাইট এর সাথে যুক্ত হতে পারে। প্রতিটি এনজাইম এর একটি নির্দিষ্ট অ্যাক্টিভ সাইট থাকে যার সাহায্যে সে বা ওই এনজাইম
নির্দিষ্ট সাবস্ট্রেট এর অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হতে পারে। প্রতিটি এনজাইমের একটি নির্দিষ্ট অ্যাক্টিভ সাইট থাকে যার সাহায্যে সে নির্দিষ্ট সাবস্ট্রেট এর অ্যাক্টিভ সাইট এর সাথে যুক্ত হতে পারে। যার সাহায্যে সে নির্দিষ্ট সাবস্ট্রেট এর সাথে যুক্ত হতে পারে। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা কথা বলবো, খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। মনে করো এই যে আমাদের পাকস্থলী, খুব মন দিয়ে খেয়াল করো, এটা আমাদের পাকস্থলী। এটার মধ্যে বসে আমরা খাবার দাবার হজম করি, বিভিন্ন এনজাইম ছাড়ি প্রোটিন হজম করার জন্য অথবা লিপিড হজম করার জন্য আমরা বিভিন্ন এনজাইম ছাড়ি, এখানে বসে খাবারটা হজম হয়। কিন্তু যে এনজাইম এই পাকস্থলীর ভেতরে খাবারটাকে গলিয়ে ফেলে, সেই এনজাইম তো পাকস্থলীটাকেও গলিয়ে ফেলার কথা। তুমি মনে করো অন্য একটা প্রাণীর পাকস্থলী খাইলা, অনেক সময় ভুঁড়ি আমরা খাই, ভুঁড়ি তো আসলে আর কিছুই না, তার পরিপাকতন্ত্র। তো একটা প্রাণীর পরিপাকতন্ত্র তুমি তোমার পাকস্থলীর মধ্যে নিয়ে হজম করে ফেলো, যে এনজাইম দিয়ে ওই প্রাণীটার পাকস্থলী তুমি হজম করে ফেলো, তুমিও তো একটা মানুষ, তোমারও তো পাকস্থলী ওই একই জিনিস দিয়ে তৈরি, তাহলে সেই এনজাইম তোমার পাকস্থলীটারও তো গলায় ফেলার কথা, হজম করে ফেলার কথা, তা কি ফেলে? না স্যার। কেন ফেলে না? তার কারণটা হচ্ছে, যখন মনে করো এটা একটা পাকস্থলীর ওয়াল, এই ওয়ালের ভেতরের কোষগুলো দিয়ে ওই এনজাইমটা বের হবে, সেই এনজাইমটা যখন বের হয় তখন কিন্তু নিষ্ক্রিয় হিসেবে বের হয়। এনজাইমটা বের হয় নিষ্ক্রিয় হিসেবে, বের হওয়ার পরে এখানে যখন খাবার দাবারের কাছাকাছি সে আসে, তখন দেখা যাচ্ছে এই খাবারের সাথে হয়তো অ্যাসিড মিশানো থাকে অথবা ক্ষার মেশানো থাকে, পাকস্থলীর ভেতরে থাকে অ্যাসিড, ক্ষুদ্রান্ত্রের ভেতরে থাকে ক্ষার। যখন সে অ্যাসিড বা ক্ষারের মুখোমুখি হয় তখনই ওই এনজাইমটা সক্রিয় হয়। যদি বের হওয়ার সময় সে সক্রিয় থাকতো, তাহলে তো যে এনজাইম প্রোটিনকে গলিয়ে দেয় সেই এনজাইম যখন পাকস্থলীর ওয়াল থেকে বের হতে থাকতো তখন পাকস্থলীর ওয়ালটাই গলে যেত। সত্যি না মিথ্যা? কথাটা বুঝছো না বোঝো নাই? যখন সক্রিয় হয় তখন আবার ওই দেয়ালের সাথে লাগানোটা। হ্যাঁ, সেটাই আসছি। আগে ওইটা আমি যেটা বলছি তোমারটা পরে আসতেছে, আমি যেটা বলছি এটা বুঝছো কিনা। এনজাইমটা বের হওয়ার সময় যদি সক্রিয় থাকতো, তাহলে বের হওয়ার সময় তো পাকস্থলীর ওয়ালটাকে গলায় ফেলতো, কারণ যে এনজাইম বাইরে গিয়ে আর একটা পাকস্থলীকে গলায় ফেলতে পারবে, সেই এনজাইম বের হওয়ার সময় পাকস্থলীকে গলানো তো স্বাভাবিক, গলানোর কথা, কিন্তু গলায় না। কেন? কারণ যখন সে ওয়াল থেকে বের হয় তখন সে নিষ্ক্রিয়, বাইরে বের হওয়ার পরে সক্রিয় হয়। এখন ও যে বললো সক্রিয় হইলো, তখন কি ওয়ালের কাছে যেয়ে গলাইতে পারে না? না, পারে না। কেন পারে না? কারণ এই পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের ভেতরে এরকমের একটা মিউকাসের স্তর থাকে, যেটা আমাদের লালা থেকে যে মিউসিন নিঃসৃত হয়, মিউকাস, সেই লালা রসের ভেতর থেকে, এমনকি পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের ওয়াল থেকেও একটা পিচ্ছিল পদার্থ বের হয় যেটাকে মিউকাস বলে। এই মিউকাসটা ভেতরে এরকম লেগে থাকে, যে কারণে ওই এনজাইমটা যে ফার্দার আবার ফিরে গিয়ে ওয়ালটাকে ফুটা করবে তা পারে না। বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার। এখন কথা হচ্ছে, এমন কিছু এনজাইম আছে যারা কোষের ভেতর থেকে যখন বের হয় তখন থাকে নিষ্ক্রিয়, পরে তারা হয় সক্রিয়। এই সমস্ত এনজাইমদেরকে বলা হয় জাইমোজেন, যে তারা প্রথমে যখন বের হয় তখন নিষ্ক্রিয় থাকে, পরে সক্রিয় হয়, এদেরকে বলে জাইমোজেন। আবার এমন কিছু এনজাইম আছে যে সব এনজাইম তো পরিপাকের সাথে জড়িত না, যেমন মনে করো এই কোষের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে, কোষের মধ্যে বসেই ঘটবে, এখানে কিন্তু যে সমস্ত এনজাইমরা কাজ করবে তারা একেবারে যখন উৎপন্ন হবে তখন সক্রিয় এনজাইম হিসেবে উৎপন্ন হবে, নিষ্ক্রিয় হিসেবে উৎপন্ন হওয়ার দরকার নাই। পরিপাকের সাথে জড়িত এনজাইম যারা, তারা এরকম উৎপন্ন হয় নিষ্ক্রিয় হিসেবে, পরে হয় সক্রিয়। কিন্তু কোষের ভেতরে যে সমস্ত এনজাইম আছে তারা উৎপাদনের সময় সক্রিয় হিসেবে উৎপন্ন হয়। যে সমস্ত এনজাইম উৎপাদনই হয় সক্রিয় অবস্থায় তাদের বলা হয় জাইমেজ। এই কথাটা আমি এখন নোটে আনবো। একটা হচ্ছে জাইমেজ এনজাইম, আর একটাকে বলা হয় জাইমোজেন এনজাইম। জাইমেজ আর জাইমোজেন এর দুইটার মধ্যে পার্থক্য বুঝছো না বোঝো নাই? লিখলেই পরিষ্কার হয়ে যাবে। লেখো, যে সকল এনজাইম সরাসরি সক্রিয় হিসেবে উৎপন্ন হয়
যে সমস্ত এনজাইম সরাসরি সক্রিয় হিসেবে উৎপন্ন হয় তাদেরকে জাইমেজ এনজাইম বলে। যে সমস্ত এনজাইম সরাসরি সক্রিয় এনজাইম হিসেবে উৎপন্ন হয় তাদেরকে জাইমেজ এনজাইম বলে, এবং যে সমস্ত এনজাইম বা যে সকল এনজাইম নিষ্ক্রিয় হিসেবে উৎপন্ন হয় তাদেরকে জাইমোজেন এনজাইম বলে। যে সমস্ত এটা এখানে মানে জি হবে, হ্যাঁ জাইমোজেন, তাদেরকে জাইমোজেন এনজাইম বলে। যে সকল এনজাইম সরাসরি সক্রিয় হিসেবে উৎপন্ন হয় তাদেরকে জাইমেজ এনজাইম বলে, এবং যে সকল এনজাইম নিষ্ক্রিয় হিসেবে উৎপন্ন হয় তাদেরকে জাইমোজেন এনজাইম বলে। দাঁড়ি সাথেই লেখো, আগের লাইনটা লিখছো সবাই? যে সকল এনজাইম নিষ্ক্রিয় হিসেবে উৎপন্ন হয় তাদেরকে জাইমোজেন এনজাইম বলে, আর যে সমস্ত এনজাইম সরাসরি সক্রিয় হিসেবে উৎপন্ন হয় তাদেরকে জাইমেজ এনজাইম বলে। লিখছো লাইনটা সবাই? জি স্যার। সবাই লিখছো? ছেলেরা কথা বলো, লিখছো? জি স্যার। এবার সাথী লেখো, জাইমোজেন এনজাইম সমূহ, আজকে ক্লাসে উপস্থিতি এত কম, আহারে। সাথে লেখো, জাইমোজেন এনজাইম সমূহ উৎপাদনের পর, জাইমোজেন এনজাইম সমূহ উৎপাদনের পর অ্যাসিড বা ক্ষার বা অন্য কোনো প্রভাবকের সহায়তায়, অ্যাসিড বা ক্ষার বা অন্য কোনো প্রভাবকের সহায়তায় সক্রিয় হয়। জাইমোজেন এনজাইম সমূহ উৎপাদনের পর অ্যাসিড বা ক্ষার বা অন্য কোনো প্রভাবকের সাহায্যে সক্রিয় হয়। জাইমোজেন এনজাইম সমূহ উৎপাদনের পর অ্যাসিড বা ক্ষার বা অন্য কোনো প্রভাবকের সাহায্যে বা সহায়তায় সক্রিয় হয়। দাঁড়ি লিখছো না লিখতে পারো নাই? লিখছি। পারছি স্যার। ভালো করছো, পারছো তো ভালো করছো, আর কি করছো। এবার লেখো, এ পর্যন্ত প্রায় 4500 ধরনের এনজাইম আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত প্রায় 4500 ধরনের এনজাইম আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত প্রায় 4500 ধরনের এনজাইম আবিষ্কৃত হয়েছে। যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকারভেদ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 4500 ধরনের এনজাইম আবিষ্কৃত হয়েছে, যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকারভেদ করা হয়েছে। যেমন নাম্বার লেখক ক, এ পর্যন্ত প্রায় 4500 ধরনের এনজাইম আবিষ্কৃত হয়েছে, যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকারভেদ করা হয়েছে। যেমন নিচে লেখো ক, লেখো সাবস্ট্রেট এর উপর ভিত্তি করে, সাবস্ট্রেট এর উপর ভিত্তি করে, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। এনজাইম যে পদার্থের উপর কাজ করে তাকে সাবস্ট্রেট বলে।
এনজাইম যে পদার্থের উপর কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। SUBSTRAT, এনজাইম যে পদার্থের উপর কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। দাঁড়ি সাথে লেখো নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেট এর উপর কাজ করে এবং নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেট এর উপর কাজ করে এবং লিখছ নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে এবং লিখছ নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, কথাটা লিখছ? জি স্যার। সাথে লেখো এবং সাবস্ট্রেট এর নামের শেষে এস শব্দটি যুক্ত করে, এস এবং সাবস্ট্রেট এর নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। দাঁড়ি নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে এবং সাবস্ট্রেট এর নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে এবং সাবস্ট্রেটের নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। যেমন এবার দেখো, যেমন সেলুলেজ হাইফেন দিয়ে লেখো সেলুলোজ কে ভাঙে। সেলুলোজকে ভাঙবে যে এনজাইম তার নাম হবে সেলুলেজ। তাহলে সাবস্ট্রেটের নাম ছিল সেলুলোজ, সেখানে আমি এস শব্দটা যুক্ত করে দিলাম, এখন নাম হয়ে গেল সেলুলেজ। এটা হচ্ছে এনজাইমের নাম আর এটা হচ্ছে সাবস্ট্রেটের নাম। তাহলে সাবস্ট্রেটের নামের শেষে এস শব্দটা লাগিয়ে দিয়ে এনজাইমের নাম দিয়ে দিলাম। তারপর যেমন কি ধরো দেখো, এটা কিন্তু এনজাইমের নাম সুক্রেস। সে কি করে? সুক্রোজকে ভাঙবে, তার নাম হবে সুক্রেস। এটা এনজাইমের নাম, এগুলো সব এনজাইমের নাম, আর এটা হচ্ছে সাবস্ট্রেটের নাম। তারপরে লিখতে পারো ল্যাকটেস কি করে? ল্যাকটোজকে ভাঙে। ল্যাকটোজ হচ্ছে একটা শর্করা, এগুলো সব, এটা শর্করা, এটা পলিস্যাকারাইড, এটা ডাইস্যাকারাইড, এটা মনোস্যাকারাইড। ল্যাকটোজকে ভাঙে। এরকম ভাবে আমরা নাম দিতে পারি। প্রোটিয়েস কি করে? প্রোটিনকে ভাঙে। লাইপেজ কি করে? লিপিডকে ভাঙে। তাহলে দেখো সাবস্ট্রেটটা কি রকম, তার নামের শেষে এস যুক্ত করে দিলেই ওই এনজাইমটার নাম দিতে পারি আমরা। এটাই বলা হচ্ছে সাবস্ট্রেটের উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ। আমরা 4500 ধরনের এনজাইম আছে, সব তো আমরা এত ক্লাসিফাই করতে পারবো না। আমরা কিছু এনজাইমের নাম আমরা এখানে উদাহরণ হিসেবে দিলাম, যে এই নামটা আমরা দিব বা এই প্রকারভেদটা আমরা করব সাবস্ট্রেটের নামের সাথে মিল রেখে। সাবস্ট্রেট যেটা যার উপরে কাজ করবে তার নামের শেষে এস কথাটা লাগাই দিব। সেলুলোজের শেষে যদি এস লাগিয়ে দিই সেলুলেজ, এটাই হচ্ছে এনজাইমের নাম। সুক্রোজকে ভাঙবে যে এনজাইম তার নাম সুক্রেস, সুক্রোজের উপরে কাজ করবে সুক্রেস। ল্যাকটোজের উপর কাজ করবে ল্যাকটেস, প্রোটিনের উপরে কাজ করবে প্রোটিয়েস, লিপিডের উপর কাজ করবে লাইপেজ ইত্যাদি। লিখছ? জি স্যার। এবার লেখো রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। 1 নাম্বার লিখলাম সাবস্ট্রেটের উপর ভিত্তি করে। 2 নম্বরে লেখো রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। এখন সেটা আবার কি? আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং
নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। লিখছ? জি স্যার। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এনজাইমের নামের শেষে বিক্রিয়ার নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। লিখছ? বিক্রিয়ার নামের শেষে এস শব্দটি যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। লিখছ? জি স্যার। হ্যাঁ লেখো, যেমন নাম্বার 1, যেমন লিখে নিচে লেখো নাম্বার 1 অক্সিডেজ। অক্সিডেজ এভাবে লেখো, নাম্বার 1 লেখো অক্সিডেজ, OXIDAS, অক্সিডেজ। এটা হচ্ছে একটা এনজাইমের নাম। এখন এ কি করে, কি ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? তোমরা নিশ্চয়ই জানো অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ, তাই না? কোনো পদার্থের সাথে অক্সিজেন যদি যুক্ত হয় তাহলেই তো জারণ বলে তাকে। তাহলে এটা এমন একটা এনজাইম যে রাসায়নিক বিক্রিয়ার সময় জারণে সাহায্য করে। তাহলে এটা লেখো জারণে সাহায্য করে। জারণটাকে তুমি ইংরেজিতে অক্সিডেশন বলতে পারো। তাহলে অক্সিডেশনে সাহায্য করে, এই জন্যই তার নাম হচ্ছে অক্সিডেজ। অক্সিডেশন বিক্রিয়ার নামের নাম হচ্ছে অক্সিডেশন, কিন্তু তার শেষে এস লাগিয়ে দিলাম, তাই নাম হচ্ছে অক্সিডেজ। এই এনজাইমটা জারণে সাহায্য করবে। এবার কিন্তু নাম দিয়েছি আমরা পদার্থের উপর ভিত্তি করে না, নাম দিয়েছি বিক্রিয়াটার উপর ভিত্তি করে। বিক্রিয়াটা কেমন? জারণ বা অক্সিডেশন। তাই এনজাইমের নাম হবে কি? অক্সিডেজ। নাম্বার 2 লেখো রিডাকটেস। রিডাকটেস হাইফেন দিয়ে লেখো বিজারণে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই জানো রিডাকশন মানে বিজারণ। তাহলে যে এনজাইম রিডাকশনে সাহায্য করে বা বিজারণে সাহায্য করে তার নাম কি হবে? রিডাকটেস। তারপর যেমন নাম্বার 3 লিখতে পারো হাইড্রোলেস। হাইড্রোলেস তুমি লিখতে পারো এটাকে আদ্র বিশ্লেষণে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই জানো হাইড্রোলাইসিস শব্দের অর্থ হচ্ছে আদ্র বিশ্লেষণ। তাহলে যে এনজাইম হাইড্রোলাইসিসে সাহায্য করে, বিক্রিয়াটা কেমন? হাইড্রোলাইসিস। তাহলে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিসে সাহায্য করে, তাহলে এনজাইমের নাম হবে কি? হাইড্রোলেস। তারপরে তুমি লিখতে পারো যেমন আইসোমারেস। আইসোমারেস কি করে? আইসোমার তৈরিতে সাহায্য করে, সমাণু আইসোমার তৈরিতে সাহায্য করে, তাই না? আমরা যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তারা তো পরস্পরের আইসোমার। তুমি যদি আইসোমারের এনজাইম দাও তাহলে গ্লুকোজটা ফ্রুক্টোজ হয়ে যাবে, এরকম। তাহলে এই এনজাইমগুলোর নাম দিচ্ছি আমরা কিসের উপর ভিত্তি করে? রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে নাম দিচ্ছি। রাসায়নিক বিক্রিয়াটা যদি অক্সিডেশন হয় এনজাইমের নাম অক্সিডেজ। রাসায়নিক বিক্রিয়াটা যদি রিডাকশন হয় এনজাইমের নাম হবে রিডাকটেজ। রাসায়নিক বিক্রিয়া যদি হাইড্রোলাইসিস হয় এনজাইমের নাম হাইড্রোলেজ। রাসায়নিক বিক্রিয়া যদি আইসোমারাইজেশন হয় এনজাইমের নাম হবে আইসোমারেজ, ইত্যাদি। এরকম আরো অনেক আছে। আজকে আর থাকুক, আমরা আগামী ক্লাসে এনজাইমটা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এনজাইম